আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা মোটামুটি পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অংশের তৃতীয় লেকচার নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। আজকে আমাদের লেকচারে মূলত থাকবে হচ্ছে ভর থ্রুডি অংশ থাকবে, এছাড়া ভর থ্রুডি এবং বাইন্ডিং এনার্জি তথা আমরা যেটাকে বলি বন্ধন শক্তি নির্ণয় থাকবে, বিভিন্ন মৌলিক পদার্থের ক্ষেত্রে থাকবে। এছাড়াও বন্ধন শক্তিকে কাজে লাগিয়ে আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার যে শক্তি অবমুক্ত হয় সেই শক্তি বের করার সমীকরণগুলো আজকে দেখব। এছাড়া আমরা দেখব বন্ধন শক্তি কিভাবে পার নিউক্লিয়ন ডিস্ট্রিবিউটেড থাকে একটা লেখচিত্রের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করব, এবং পারলে আমরা একটা সিকিউ সলভ করার চেষ্টা করব। মোটামুটি আজকে আমরা এই টপিকস গুলো এখানে কভার করার চেষ্টা করব। দেখো, প্রথমেই আজকে এই টপিকস এর একদম শুরুতে যেটা অংশটা আছে সেটাকে আমরা বলি ভর থ্রুডি বলি, বা ইংলিশে বলা হয় মাস ডিফেক্ট। জিনিসটা ভেরি ইজি, তোমরা নিশ্চয়ই জানো। তারপর আমরা বলবো, দেখো একটা ব্যাপার হচ্ছে, ধরলাম আমি 50 কেজি ভরের দুটো ইটকে মিলিয়ে আমি একটা নতুন বড় একটা ইট বানাবো। দেখা যাচ্ছে ধরলাম 50 কেজি ইট প্লাস 50 কেজি ইট মিলে 100 কেজি ইট হওয়ার কথা, কিন্তু নতুন যে ইটটা পাওয়া যায় সেটা হিসাব করে দেখা যায় সেটার ওয়েট হয় 99 কেজি। এই যে মনে হচ্ছে দুটো মিলে একটা হওয়ার কারণে নতুনটার ভর যে দুটোর থেকে এই নতুনটা তৈরি হয়েছে তাদের তুলনায় কিছুটা কম হয়। এই যে কিছু বার হারিয়ে গেল, বা এটাকে বলা হচ্ছে ভর থ্রুডি। তাহলে এক্ষেত্রে আমরা বলবো, একটা নিউক্লিয়াস যদি আমরা বিবেচনা করি, সেই নিউক্লিয়াস যে সকল নিউক্লিয়ন থেকে তৈরি বা প্রোটন নিউট্রন থেকে, দেখা যাচ্ছে প্রোটন নিউট্রন গুলোর মুক্ত অবস্থায় ভরের যোগফল ওই নিউক্লিয়াসের ভরের যোগফলের চেয়ে বেশি হয়। অর্থাৎ মুক্ত অবস্থায় প্রোটন নিউট্রন গুলোর ভরের চেয়ে ওই নিউক্লিয়াসের ভর কম হয়, এটাকে বলা হচ্ছে ভর থ্রুডি। আমরা সংজ্ঞাটা যদি একটু লিখি তাহলে আমাদের ডেফিনিশনটা এভাবে দাঁড়ায়, কোন নিউক্লিয়াসের ভর এটি গঠনকারী নিউক্লিয়ন গুলোর মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কম হয়। একেই ভর থ্রুডি বলে। তাহলে আমরা ভর থ্রুডি মানে লিখতে পারি মাস ডিফেক্ট, অথবা ভর থ্রুডি মানে হচ্ছে ইকুয়াল মুক্ত অবস্থায় নিউক্লিয়ন গুলোর ভরের সমষ্টি বিয়োগ নিউক্লিয়াসের ভর। মোটামুটি এই ফরম্যাটে আমরা ভর থ্রুডি বের করার চেষ্টা চালাবো। ভর থ্রুডিকে সচরাচর আমরা ডেল এম দ্বারা প্রকাশ করি। ডেল এম সমান হচ্ছে মুক্ত অবস্থায় নিউক্লিয়ন গুলোর ভরের সমষ্টি। এখানে ধরলাম কোন একটা পদার্থের কথাই যদি বলি, আমি একটা মৌলিক পদার্থ, আমরা জানি মৌলিক পদার্থের প্রতীককে আমরা এভাবে প্রকাশ করে থাকি, এইভাবে প্রকাশ করা হয়। এক্স নিচে দেওয়া হয় জেড, উপরে হয় এ, এই নিচে জেড। এই জেড কে বলা হয় পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, আর এর হচ্ছে মোট ভর সংখ্যা অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যা বলা হয়। ধরা যাক এখানে n সংখ্যক নিউট্রন আছে, তোমরা চিত্রটা একটু আবার দেখে নাও।
এই যে একটা মৌলিক প্রতীককে আমরা এভাবে প্রকাশ করে থাকি। এক্স মানে হচ্ছে ওই মৌলিক পদার্থ বোঝায়, এ হচ্ছে ভর সংখ্যা, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বোঝায়। তাহলে আমরা যদি এখন এই ডেল এম এর মান বের করতে চাই, আমাদের যে জিনিসটা এজিউম করতে হবে, ধরলাম কোন একটা মৌলিক পদার্থের কথাই বললাম, এক্স, উপরে হচ্ছে জেড, নিচে এ। ধরলাম এটার মধ্যে জেড সংখ্যক কি আছে, প্রোটন আছে। তাহলে একটা প্রোটনের উপর যদি হয় এমপি, তাহলে জেড সংখ্যক প্রোটনের উপর জেড এমপি প্লাস, তাহলে যদি জেড সংখ্যক প্রোটন হয় তাহলে এ মাইনাস জেড সংখ্যক হচ্ছে কি নিউট্রন। আর একটা নিউট্রনের উপর যদি হয় এম এন, এ হচ্ছে গঠনকারী নিউক্লিয়ন গুলোর মোট ভর। গঠনকারী নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়ন মানে আমরা বলেছিলাম নিউক্লিয়াসে যারা বসবাস করে, প্রোটন নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রোটন সংখ্যা হচ্ছে জেডটা, তাহলে আর নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেডটি। তাহলে আমি যদি জেড এর সাথে একটা প্রোটনের ভর ইনটু জেড মানে মোট প্রোটনের ভর প্লাস মোট নিউট্রনের ভর, অর্থাৎ তাহলে গঠনকারী নিউক্লিয়ন গুলোর মুক্ত অবস্থায় ভর পেয়ে গেলাম, বিয়োগ মাস অফ দ্যাট নিউক্লিয়াস। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ভরচুরি পেয়ে যাচ্ছি। এই ভরচুরি সমীকরণকে কাজে লাগিয়ে আমরা মূলত বাইন্ডিং এনার্জি বের করব। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, তারা এই যে বিভিন্ন বইয়ে এ মাইনাস জেড কে আর সরাসরি এ মাইনাস জেড না লিখে এখানে তারা এন দিয়ে প্রতিস্থাপন করেছে, অর্থাৎ নিউট্রনের সংখ্যাকে তারা বলতেছে এন, জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এন নিউক্লিয়াস। যেখানে আমাদের এই টপিকস টার্মগুলো একটু ইন্ট্রোডিউস করে আমরা লিখে নিব। এখানে হচ্ছে জেড হচ্ছে ওই পদার্থের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, আর এন হচ্ছে ওই পদার্থের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা, এমপি হচ্ছে প্রোটনের ভর, এন হচ্ছে নিউট্রনের ভর, আর আমরা দেখতে পাচ্ছি এম নিউক্লিয়াস হচ্ছে ওই নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। এই টার্মগুলো আমাদের সাথে মোটামুটি ভালো করে পরিচিত থাকতে হবে, এগুলো আমাদের অলওয়েজ লাগবে। এরপর যে আমরা দেখার চেষ্টা করবো আরেকটু, এই যে সমীকরণটা আমরা লিখলাম ভরচুরির, এই সমীকরণটাকে আমরা আরেকটু মডিফাই করব। দেখো তোমরা, এখানে একটা ব্যাপার হচ্ছে, কোন নিউক্লিয়াসের শুধু নিউক্লিয়াসের ভর পাওয়া কি সম্ভব? আমরা জানি আসলে আমরা একটা অ্যাটমের ভর মাপতে পারি। ওই অ্যাটমে যখন নিউক্লিয়াস থাকে ঠিক তেমনি বাইরে আমার কি থাকে, ইলেকট্রন গুলো থাকে। সেই হিসেবে যেহেতু আমরা শুধুমাত্র নিউক্লিয়াসের ভর পরিমাপ করতে পারি না, এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি, del m equal ZMP plus NMN minus, এখানে আমি লিখবো m of atom বিয়োগ ওই অ্যাটমের ভর থেকে আমরা কি বলবো, যতগুলো প্রোটন নিচ্ছে ততগুলো ইলেকট্রন, যারা ME ইলেকট্রনের ভর বিয়োগ দিব। তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমরা যদি মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই, মাইনাস দিয়ে গুণ দেওয়ার পর জেড যদি কমন নিয়ে ফেলি, এমপি প্লাস এমই লিখতে পারি প্লাস এনএমএন মাইনাস এম এটম। তাহলে আমরা একটা প্রোটনের ভর এবং একটা ইলেকট্রনের ভর যোগ করলে আমরা জানি যে ভরটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, একটা হাইড্রোজেন পরমাণুর ভর প্লাস এন এম এন। এইভাবে আমরা দিলেন আর মো ইকুয়ালিটি বের করতে পারি। অনেকগুলো বইয়ে এই যে এমএইচ এর ব্যাপারটাই তারা কি করে না, ইন্ট্রোডিউস করে নাই, তারা সরাসরি এটাকে কাজে লাগিয়ে করার চেষ্টা করেছে। এরপর যে আমরা দেখবো, এই যে ভরচুরি দেখার পর আমরা বাইন্ডিং এনার্জি অংশটা বা বন্ধন শক্তি কাকে বলে সেটা একটু দেখার চেষ্টা করবো। বন্ধন শক্তি,
দেখতে পাচ্ছি এখানে কোন সংজ্ঞা আমরা লিখেছি কোন প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি লাগে বা কোন নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব থেকে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে। তোমরা অলরেডি তোমাদের জেনেছো নিউক্লিয়াসে নিউক্লিয়ন তথা প্রোটন নিউট্রন অবস্থান করে। এই প্রোটন নিউট্রন গুলো তোমরা জানো প্রোটন কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক আধানযুক্ত হওয়ার পরেও এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জায়গায় প্রোটনগুলো কিভাবে একীভূত থাকে বা অ্যাকিউমুলেটেড বা জড়াজড়ি করে অবস্থান করে, নিশ্চয়ই এই তড়িৎ বলের চেয়ে একটা শক্তিশালী বল ক্রিয়া করে এখানে, যে বলটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। তাহলে এই যে নিউক্লিয়ন গুলো মানে একই চার্জ বা সমধর্মী আধানযুক্ত হওয়ার পরেও যে এক জায়গায় জড়ো হয়ে আছে যে শক্তির বলে, সেই শক্তিটাকে আমরা বলছি বন্ধন শক্তি। আর তাহলে আমরা বলতে পারি একটা নিউক্লিয়াসকে গঠন করতে যে নিউক্লিয়ন গুলো একত্রিত করতে মানে যে শক্তি লাগে, বা এই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো নিউক্লিয়ন আছে সেগুলোকে বাইরে থেকে বল দিয়ে পৃথক করতে, পরস্পরের প্রভাব থেকে পৃথক করতে যে শক্তি লাগে সেটাকে আমরা বলছি বন্ধন শক্তি। বন্ধন শক্তিকে বলা হয় বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি সমান আমরা লিখি ওই যে ই সমান এমসি স্কোয়ার সমীকরণ দিয়ে, এখানে ডেল এম সি স্কোয়ার লিখবো আমরা। এখানে ডেল এম মানে হচ্ছে আমরা জানি ভর ছুরি, ভর ছুরি মানে যে ভরের যে ভরটি হারিয়ে যায় সেটা আমরা বলছি এখানে ভর ছুরি। এইভাবে বাইন্ডিং এনার্জি হিসাব আমরা মোটামুটি বিভিন্ন পদার্থের ক্ষেত্রে করতে পারি। যেমন আমাদেরকে যদি বলে বাইন্ডিং এনার্জি বের করতে, তাহলে আমরা কি করব? যদি বলে ইউরেনিয়াম 235 আর এখানে আমরা জানি 90 এর বন্ধন শক্তি বের করো। বন্ধন শক্তি বের করো, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি প্রোটন হচ্ছে 92 আর প্রোটনের সংখ্যা, তাহলে আমি এটাকে জেড করতে পারি। আর নিউট্রনের সংখ্যা হচ্ছে এখানে 235, 135 প্লাস 8 সমান হচ্ছে 143। এখানে 143টা হচ্ছে নিউট্রন। তাহলে আমি যদি বাইন্ডিং এনার্জি বের করতে চাই আমাকে যেটা করতে হবে, বাইন্ডিং এনার্জি ইকুয়াল আমরা জানি ডেল এম সি স্কোয়ার। এখানে ডেল এম মানে হচ্ছে কি আমরা বলছিলাম গঠনকারী নিউক্লিয়াস গুলোর ভরের সমষ্টি, নিউক্লিয়ন গুলোর ভরের সমষ্টি থেকে নিউক্লিয়াসের ভর বিয়োগ দিতে হবে, বা এভাবে আমরা লিখেছিলাম জেড ইন্টু এমপি এমএইচ, লেটেস্ট যেটা আমরা জানি জেড এমএইচ প্লাস এন এমএন মাইনাস মাস অফ দ্যাট অ্যাটম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জেড মান হচ্ছে 92, আর একটা প্রোটনের ভর আমরা জানি, আমরা বলেছিলাম একটা হাইড্রোজেনের ভর সাথে একটা ইলেকট্রনের ভর যোগ করলে হয়ে যায়, প্লাস এটা এমএইচ রাখি আমি এখন, প্লাস এন মানে হচ্ছে 143 একটা নিউট্রনের ভর মাইনাস মাস অফ দ্য অ্যাটম অফ ইউরেনিয়াম, ইউরেনিয়াম অ্যাটমের ভর। তাহলে এইগুলো বসিয়ে আমরা যে ডেল এম পাবো, তার সাথে যদি আমরা এখন কি করি সি স্কোয়ার গুণ করি, তাহলে আমরা মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত বাইন্ডিং এনার্জি পেয়ে যাব। এই বাইন্ডিং এনার্জি বেসিক্যালি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয়। আমরা এখানে যে জুল পাবো সেই জুলটাকে আমরা কি করবো ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য 1.6 ইন্টু 10⁻⁹ দ্বারা ভাগ করবো, ভাগ করলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা আরেকটা ক্যালকুলেশন করতে পারি বা আমরা মনে রাখতে পারি, আমরা বলেছিলাম এই যে ছোট ছোট এককগুলোর ভর এগুলোকে প্রকাশ করার জন্য আমরা ইউ নামে একটা একক ব্যবহার করি, যেটা বলা হয় ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। আমরা 1 ইউ সমান বলেছিলাম 1.6605 ইন্টু 10⁻27 কেজি। এটাই কাজে লাগিয়ে আমরা একটা প্রোটনের ভর বলেছিলাম এমপি সমান আমাদের মনে রাখতে হবে 1.0072 ইউ, আর একটা নিউট্রনের ভর বলেছিলাম 1.0086 ইউ। আমরা একটা ইলেকট্রনের ভর জানি
9.1 into 10 to the minus 31 কেজি। এটাকে আমরা চাইলে ইউ এ কনভার্ট করতে পারি। এইভাবে ভরগুলো আমাদের কাজে লাগিয়ে আমরা বাইন্ডিং এনার্জি বের করব। এখন আমরা যদি বলি 1 ইউ ভরকে শক্তিতে রূপান্তর করলে কত এমইভি হবে, এটা আমরা খুব সহজে করতে পারি। আমরা জানি বাইন্ডিং এনার্জি মানে শক্তি যদি আমরা বলতে চাই ডেল এম সি স্কোয়ার, ডেল এম মানে হচ্ছে 1 ইউ মানে হচ্ছে 1.6605 into 10 to the minus 27 গুণন 3 into 10 to the 8 স্কোয়ার। এটা এখানে করলে আমরা জানি এককটা হবে জুল। সেই জুলকে যদি আমি কি করি, এটা যা আসে তাকে যদি আমি 1.6 দিয়ে ভাগ করি তাহলে ইবিতে চলে আসবে। এবং মোটামুটি এটা বলা হয় 931 এমইভি মানটা পাওয়া যায়। আমি এটা রাফ ক্যালকুলেশন করলাম, তোমরা এখানে এই মানগুলো বসিয়ে দিলে, দেওয়ার পর এটা দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে আসবে হচ্ছে 9.3931 into 10 to the 6 ইবি আসবে, যেটা আমি অনায়াসে লিখতে পারি 931 এমইভি। দেখো এই সমীকরণটা আমাদের কাজে লাগবে। আমরা মাঝে মধ্যে 1 ইউ ক্ষেত্রে এই জিনিসটা যা বসিয়ে দেবো, তাহলে 1 ইউ বা 1 ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিটকে যদি আমি শক্তিতে রূপান্তর করি তা হচ্ছে 931 931। অনেক এটা 939 ও হিসাব করেছেন, আমরা আপাতত 931 ধরে নিয়েই আগাবো। আচ্ছা, এরপর যে আরেকটু জিনিস আমাদের দেখতে হবে, এই যে আমরা বাইন্ডিং এনার্জি বের করলাম, মোটামুটি এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে প্রতি নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি মোটামুটি এটা 7 এমইভি এর কাছাকাছি থাকে, 7.5 বা 8 এর মতো, অর 8 এমইভি থাকে। কেউ যদি বাইন্ডিং এনার্জি বের করার পরে পার নিউক্লিয়ন বের করে আর সেটা যদি 8 বা 7 এর কাছাকাছি না থাকে, তাহলে ধরে নিতে হবে তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হিসাবটি ভুল হয়েছে। এখন আমরা এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের এগেইনস্টে আমরা বাইন্ডিং এনার্জি দিয়ে একটা লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমরা লিখবো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সাস বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ন। আমরা জানি এ মানে হচ্ছে ভর সংখ্যা, গ্রাফ। আমরা এদিকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন স্থাপন করবো, আর এইদিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর স্থাপন করবো ভর সংখ্যাকে। এভাবে যদি আমরা স্থাপন করি, আমাদের এই লেখচিত্র যদি এরকম হয়, এটা হয় 3, এটা হয় 6, এটা যদি হয় 9, আর এটা যদি হয় 6, 7, 8, এটা যদি হয় 8, তাহলে আমাদের লেখচিত্রটা যতইভাবে যেতে থাকে ততইভাবে বাড়তে থাকে। বললাম এখানে 5, 10, এটা হচ্ছে 20, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এটা আমরা ভর সংখ্যা বোঝাচ্ছি, বেসিক্যালি আমরা এটা দ্বারা ভর সংখ্যা বোঝাচ্ছি। 90, 100, 110, 1110, 1120, 130, 140, 150 এভাবে যেতে থাকবে, 300 পর্যন্ত যেতে পারে। তাহলে আমাদের লেখচিত্রটা অনেকটা এরকম হয়, এরকম হবে। আমাদের লেখচিত্রটা এরকম হবে, মানে এই যে ম্যাক্সিমাম পয়েন্টে দেখো, এটা বলা হয় আয়রন 56 Fe। আয়রনের জন্য ম্যাক্সিমাম
বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন পাওয়া গিয়েছে এবং এর মানটা হচ্ছে অ্যারাউন্ড 8.7, এর মানটা হচ্ছে অ্যারাউন্ড 8.7 MeV। এরপর থেকে আবার কমে মোটামুটি এই মানটা 7.5 এর কাছাকাছি ফ্ল্যাট হয়ে যায়। তে গিয়ে কার্ভটা কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়। এখানে তোমরা কিছু স্পাইক দেখতে পাচ্ছ, এই স্পাইক গুলো যেই নিউক্লিয়ার নাম্বারের জন্য সেই নিউক্লিয়ার নাম্বারগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার, যেগুলোতে এরা সুস্থিতি প্রকাশ করে। মোটামুটি এই হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সাস ভর সংখ্যা গ্রাফ। এটা আমরা যদি মাথায় রাখি আর যদি বাইন্ডিং এনার্জি হিসাব করি তাহলে মোটামুটি এইভাবে আমরা হিসাবটা করে ফেলতে পারবো। এবং যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 8 এর কাছাকাছি থাকে তাহলে আমরা ধরে নিব আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি সঠিক। আর যদি অস্বাভাবিক 10 এর উপরে চলে যায় তাহলে তো নিশ্চিত ভুল, আর 9 এর উপরে গেলেও ভুল, কারণ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8.7 বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ম্যাক্সিমাম ভ্যালু, এবং সেটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে 8.7, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখব এই অংশে গিয়ে নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে। নিউক্লিয়ার বিক্রিয়া, মোস্ট অ্যামেজিং রিঅ্যাকশন অফ দ্য ইউনিভার্স। নিউক্লিয়ার বিক্রিয়া হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়া নিউক্লিয়াস ভাঙে গড়ে তাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা যদি লিখি যে বিক্রিয়ায় নিউক্লিয়াস ভাঙে গড়ে তাকে বা নিউক্লিয়াসে পরিণত হয়। যে বিক্রিয়ায় নিউক্লিয়াসে যে নিউক্লিয়ন গুলো আছে, নিউক্লিয়নের সংখ্যা পরিবর্তন হয়, তাকে আমরা বলবো নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া বলে। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া আমরা লিখবো দুই প্রকার। আমরা লিখি এক প্রকার হচ্ছে ফিশন রিঅ্যাকশন বা ফিশন বিক্রিয়া, আরেকটা বিক্রিয়া আছে যেটাকে আমরা বলি ফিউশন বা ফিউজন রিঅ্যাকশন। আমাদের মোস্ট কমনলি আমরা এই ফিশন রিঅ্যাকশন খুব ব্যবহার করে আসছি। ইতোমধ্যে বিজ্ঞানীরা বিভিন্ন দেশ এই ফিশন রিঅ্যাকশনের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। তোমরা জেনে খুশি হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র একাই 97টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে, যেখানে বাংলাদেশ গ্রুপ 4 একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চলতেছে, যার বাজেট হচ্ছে প্রায় 1,18,000 কোটি টাকা। এবং রাশিয়ার অর্থায়নে মূলত আমরা এই প্রজেক্টটি বাস্তবায়নের দিকে আগাচ্ছি এবং আশা করছি সরকারের ভাষ্য মতে 2023-24 বা 25 সালের দিকে আমরা উৎপাদনে যাব, যেখান থেকে আমরা প্রায় 2000 মেগাওয়াট 2 ইউনিটের মাধ্যমে মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রোডাকশন করব। এই যাবৎকালে পৃথিবীর যে দেশগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করে তার মধ্যে ফ্রান্স সর্বাধিক পরিমাণ, মানে তার প্রয়োজনের আর কি পার্সেন্টেজ হিসেবে সর্বাধিক পরিমাণ ইলেকট্রিসিটি প্রোডাকশন করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে। এবার যে আমরা একটা নিউক্লিয়ার বিক্রিয়া এক্সাম্পলে যাব, নিউক্লিয়ার বিক্রিয়া মানে আমরা এখন শুরু করবো ফিশন রিঅ্যাকশন দিয়ে। আমাদের ফিশন বিক্রিয়া একটা বিক্রিয়া এক্সাম্পল তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে। এখানে মূলত যেটা করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235, তেজস্ক্রিয় মৌল আমরা জানি, এটাকে খুব ভারী একটা মৌল, মূলত একটা নিউট্রন দ্বারা হিট করা হয়। নিউট্রন দ্বারা হিট করার সাথে সাথে এটা কাছাকাছি ঘরে দুটো নিউক্লিয়াসে রূপান্তর হয়। একটা হচ্ছে বেরিয়াম 141 আর একটা হচ্ছে ক্রিপ্টন 92। I think this is 36 and this is maybe যদি আমরা 36 যোগ করি তাহলে হয় 12 থেকে 6, এখানে হচ্ছে 8 আর 5 56, এবং আরো 3টা নিউট্রন প্রোডাকশন করে এবং কিছু পরিমাণ শক্তি রিলিজ করে। এটি হচ্ছে মূলত আমাদের নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। তাহলে আমরা এখান থেকে এই সমীকরণ থেকে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন কাকে বলে তার সংজ্ঞা দিতে পারি।
আমি ফিশন রিঅ্যাকশনটা ঠিক আছে কিনা একটু মিলিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটা বড় ধরনের নিউক্লিয়াস ভেঙে কাছাকাছি ভরে দুটো নিউক্লিয়াস রূপান্তরিত হয় তাকে ফিশন রিঅ্যাকশন বা ফিশন বিক্রিয়া বলে। তাহলে আমরা লিখবো যে বিক্রিয়ায় একটি বড় নিউক্লিয়াস ভেঙে কাছাকাছি ভরে দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয়, কাছাকাছি ভরে দুটি নিউক্লিয়াসে রূপান্তর হয় তাকে ফিশন বিক্রিয়া বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন মূলত একটা ভারী নিউক্লিয়াসে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়। সেই নিউট্রন দ্বারা আঘাত করার কারণে এটা দুটো কাছাকাছি ভরের নিউক্লিয়াসে রূপান্তর হয় এবং আরো 3টা নিউট্রন প্রোডাকশন হয় এবং কিছু পরিমাণ এনার্জি তৈরি হয় এখানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে ডান পাশে ডেল ই এনার্জি, তাহলে ডেল ই করতে আসে, এই ডেল ই করতে আসে তার অ্যান্সার হলো এই যে বাম পাশে তোমরা যে ইউরেনিয়াম এবং নিউট্রন দেখতে পাচ্ছ, সেই ইউরেনিয়াম এবং নিউট্রনের ভরের তুলনায় এই যে ডান পাশে যে বেরিয়াম এবং ক্রিপ্টন এবং 3টা নিউট্রন আছে তাদের সম্মিলিত ভর একটু কম হয়। যে ভরটা একটু কম হয় সেই ভরটাই মূলত শক্তিতে রূপান্তর হয়। তাহলে তোমরা এই যে একটা প্রশ্ন হতে পারে যে এই অংশের পদার্থগুলোর ভর বেশি নাকি এই অংশের পদার্থগুলোর ভর বেশি? ডেফিনেটলি এই অংশের পদার্থগুলোর ভর বেশি হবে, কেননা এখানে আমরা এনার্জি দেখতে পাচ্ছি, মানে কিছু পরিমাণ ভর এই অংশে কিছু পরিমাণ ভর এনার্জিতে রূপান্তর হওয়ার কারণে এই অংশের ভর এই অংশের চেয়ে বেশি হবে। এইভাবে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বা ফিশন বিক্রিয়ায় যে পরিমাণ ভর হারিয়ে যায় সেই ডেলামটা বের করতে পারি এখানে। তাহলে আমি যদি এখানে আমি এই যে আমাদের এই ডেলির মান বের করতে চাই, আমাদের অন্যতম একটা কাজ হচ্ছে ডেলির মান বের করা। এটা তোমাদের সিকিউর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ফিশন বিক্রিয়া যে শক্তি নির্গত হয় সেই শক্তির পরিমাণ হিসাব করা। আমরা জেনারেল ফরমেশনে না গিয়ে কিভাবে এই শক্তির পরিমাণটা হিসাব করে সেটা আমরা দেখবো। শক্তির পরিমাণ হিসাব করার সূত্র একটা আমরা জানি, সেটা হচ্ছে কি ডেল ই সমান ডেল এম সি স্কয়ার। তাহলে আমাকে ডেল এম বের করতে হবে, কি পরিমাণ ভর হারায় যাচ্ছে সেই ভরটা আমরা কিভাবে বের করবো। ডেল এম সমান আমি যদি লিখি কমন যেটা, যেহেতু এই পাশের গুলোকে আমি বিক্রিয়ক বলবো, এই পাশের গুলোকে বলবো উৎপাদক, তাহলে আমি বলবো বিক্রিয়ক সমূহের ভর বিয়োগ উৎপাদক সমূহের ভর। নিউক্লিয়ার বিক্রিয়ায় অলওয়েজ বিক্রিয়ক সমূহের ভর উৎপাদক সমূহের ভরের চেয়ে কি হবে? বেশি হবে। এবং এই যে ভরটা হারিয়ে যাচ্ছে সেই ভরটি মূলত এখানে শক্তিতে রূপান্তর হয়। এবং আমরা একটু বের করে দেখবো এই শক্তির পরিমাণটা কত। এই যে আমরা একটা বিক্রিয়া এখন দেখলাম, তাহলে দেখো তোমাদেরকে যখনই এই ধরনের প্রবলেম দেওয়া থাকবে নিশ্চয়ই এর ভর দেওয়া থাকবে, এর ভর দেওয়া থাকবে, এর ভর দেওয়া থাকবে। তাহলে আমরা যদি লিখি মাস অফ 235 ইউরেনিয়াম 92 অবশ্যই দেওয়া থাকবে এবং ইউ এ দেওয়া থাকবে। মাস অফ 141 বেরিয়াম 56 এর ভর দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। 92 কে আর 36 অবশ্যই এর ভর দেওয়া থাকবে। আর একটা নিউট্রনের ভর আমরা জানি, এটা ভালো তোমরা বুঝতে পারবে। একটা নিউট্রনের ভর হচ্ছে মাস অফ এ নিউট্রন, যেটা আমরা এম দ্বারা প্রকাশ করেছিলাম, হচ্ছে 1.0086 ইউ। এই হচ্ছে এখন আমরা আমাদের কননির কাজের সুবিধার জন্য আমরা এই ভরগুলো একটু লিখে নিব। 235.04 ইউ এবং 141 তো হচ্ছে 140.91 ইউ, আর কে এটার ভর হচ্ছে 91.88। তাহলে এই যে আমরা লিখলাম ভরগুলো, এখন আমরা খুব সহজে ডেলিভারি করে নিব। যে সমীকরণটা আমি লিখেছি সেই সমীকরণের ডেল এম, তাহলে ডেল এমটা আমি যদি এভাবে লিখি
এখানে হবে হচ্ছে মাস অফ ইউরেনিয়াম 235 22 প্লাস মাস অফ Mn একটা নিউট্রনের ভর বিয়োগ মাস অফ 141 বেরিলিয়াম 56 plus mass of 36 plus mass of 3টা নিউট্রনের ভর। এই হলো আমার ডেল এম। এই ডেল এম এর মান বের করার পরে আমরা খুব সহজেই এই শক্তির পরিমাণটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি যদি দেখি এটা হচ্ছে 1,235.04 প্লাস 1.0086 সবগুলোই ইউ হবে, লিখলাম মাইনাস এটা হচ্ছে 140.91 যোগ 91.88 যোগ 3 into 1.0086 পুরোটা একক হচ্ছে ইউ। এই যোগ বিয়োগটা করার পর আমরা যে অংশটা পাচ্ছি তার মানটা হচ্ছে 0.225492 ইউ। তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম 1 ইউ সমান শক্তি কত ছিল। 1 ইউ সমান ছিল 931 MeV। আর সেই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই 0.225492 into 931 MeV রূপান্তর হয়ে গেল। সরি একটু ভুল হয়েছে। এই জিনিসটা বের করার পর আমাদেরকে বাইন্ডিং এনার্জি সূত্র লিখতে হবে। সুতরাং ডেল সমান আমরা লিখবো ডেল এম সি স্কোয়ার। এই ডেল এম কে আমরা 0.22549 আমরা কিছু নিতে পারি, চাইলে আমি সূত্র লিখতে পারি -27 ইউ সমান বসিয়ে দিলাম ইন্টু আমি লিখতে পারি 3 into 10⁸ স্কোয়ার। তাহলে এখানে এককটা আসবে জুলে আসবে। যত জুল আসবে আমরা বলেছিলাম সেই জুল কিন্তু আমি 1.6 into 10⁻19 দ্বারা ভাগ করি, তাহলে এটা ইভি একক হয়ে যাবে। এখান থেকে আমরা এইভাবে যে মানটা পাই সেটা অনেকটা 210 মেগা ইলেকট্রন ভোল্ট। 210 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ একটা ইউরেনিয়াম পরমাণুকে যদি ভাঙা যায় তাহলে আমরা সেই একটা ইউরেনিয়াম পরমাণু থেকে 210 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাই। এই অঙ্কটা আমরা এভাবেও যেমন করতে পারি আর একটু অন্যভাবে করতে পারি। এটা আমরা লিখেছিলাম তোমাদের, এই অঙ্কটা আমরা মুছে ফেললাম। আমরা যেহেতু আমরা বের করেছিলাম 1 ইউ সমান হচ্ছে 931 MeV, অর্থাৎ এত ইউ সমান কত, সুতরাং ডেল ইউ সমান এত ইউ কে আমি করতে পারি 9/2/492 ইনটু 931 দিয়ে গুণ করলে আমাদের মোট MeV পাওয়া যাবে, এটা হচ্ছে 210 MeV। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ইউরেনিয়ামকে যদি ভাঙা যায় নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের মাধ্যমে, সেই ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে 210 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়। এখন আমরা এখানে আরেকটা প্রশ্ন করতে, তাহলে 1 কেজি ইউরেনিয়ামকে যদি আমি এইভাবে রিঅ্যাকশন করাই তাহলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? তাহলে আমরা একটু দেখি। এক কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির হিসাব। আমরা শক্তির হিসাব মানে আমরা জানি ডেল ই সমান কি ডেল এম সি স্কয়ার। এই ডেল এমটা আমাদের বের করতে হবে। আমরা একটা ইউরেনিয়াম থেকে আমরা অলরেডি জানি ডেল এম এর মান কত, তাহলে এই পুরোটার জন্য আমাদের বা একটা ইউরেনিয়াম পরমাণু থেকে একটি ইউ পরমাণু থেকে শক্তি পাইছি আমরা 210 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি 1 কেজিতে যতগুলো পরমাণু আছে তার থেকে কত পাবো? আমরা জানি ইউরেনিয়ামের 1 কেজি মানে হচ্ছে 235 গ্রাম। তাহলে একটা মানে পরমাণু বলতে আমি বোঝাচ্ছি 235 গ্রামকে আমি 1 মোল বলবো।
তাহলে আমি এখানে প্রথমে আমরা মূল সংখ্যাটা বের করি। 235 গ্রাম এ নিউক্লিয়াস কত হবে, পরমাণু হবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 1023টি, 1 গ্রামে হবে 1 গ্রামের পরমাণু সংখ্যা আমরা জানি এটাকে 235 দ্বারা ভাগ করব। 235 কম 1000 দিয়ে ভাগ করলে 0.235 হবে এবং 1 কেজিতে তাহলে কি পরিমাণ হবে, 1 কেজি আমি এদিকে 1 কেজি মুছে দিলাম, তাহলে আমি মোট পরমাণু সংখ্যা পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমার মোট পরমাণুর সংখ্যা। তাহলে এই সংখ্যাটা পেয়ে যাওয়ার পরে আমরা তাহলে মোট নির্গত শক্তি বের করব। মোট পরমাণু সংখ্যা ইনটু তোমাদের বই এটাকে 6 দিয়ে দিয়ে এবার এটাকে 235 লিখেছে ইনটু 200 মেগা ইলেকট্রন ভোল্ট, পুরো মেগা ইলেকট্রন ভোল্ট আসবে এবং এই শক্তির পরিমাণ হচ্ছে 2.29 ইনটু 5.128 × 1026 5.128 ইনটু 1026 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন এটাকে আমরা যদি আবার যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে জুলে কনভার্ট করলে আমরা পারবো 8.2 ইনটু 10 টু the minus 13 জুল। জুলে যদি কনভার্ট করি এই শক্তিটা পাওয়া যায়। এটাকে যদি আমি আবার কিলোওয়াট আওয়ারে যদি কনভার্ট করি মানে ইউনিটে কনভার্ট করি তাহলে যে এককটা পাওয়া যাবে আমরা জানি কিলোওয়াট আওয়ারে কনভার্সনের জন্য, সরি নিচের মানটা দেখা যাচ্ছে না, আমি একটু আবার দেখাচ্ছি, দেখে নাও। চুলে যদি কনভার্ট করি তাহলে হচ্ছে 8.2 ইনটু 10 minus 13 জুল। তাহলে আমি একটু উপরে লিখবো, তাহলে মোট নির্গত শক্তি টোটাল না 1 কেজি ইউরেনিয়াম থেকে 8.2 ইনটু 10 minus 13 জুল। এটা যদি আমি আবার কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে 3.6 ইনটু 10 6 না 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কিলো আওয়ার হয়ে যাবে এবং এই মানটা হচ্ছে 6, অতএব আমরা পাচ্ছি 2.29 ইনটু 10 টু the power 7 কিলো ওয়াট আওয়ার। দেখো মানে আমি তোমরা যারা কমার্সিয়াল স্টুডেন্ট তাদেরকে এভাবে বুঝাইতে পারো, এর তো ইউনিট না জানি কিলোওয়াট আওয়ার কে ইউনিট বলা হয়। তাহলে দেখো এখানে কত ইউনিট বিদ্যুৎ, দেখো আমরা বাসা বাড়িতে 1 মাসে আমাদের কত বিদ্যুৎ লাগে বললো, আমাদের বাসা বাড়িতে আমাদের বাড়িতে বলি আমাদের বাড়িতে বিদ্যুৎ বললাম 1 মাসে 200 ইউনিট বললাম। তাহলে এই 1 কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তি দিয়ে আর কি পরিমাণ 1 মাসে কি পরিমাণ বাড়ি চলতে পারে আমরা একটু হিসাব করে দেখি। তাহলে আমি যদি ভাগ করি মোট বাড়ি চলতে পারে মানে বিদ্যুতে চলতে পারবে আর কি 2.29 ইনটু 10⁻⁷ ভাগ করবো কত দিয়ে 200 দিয়ে, 200 দিয়ে ভাগ করলে ধরলাম এটা 1.1 হবে ইনটু 10⁻⁵ এটা হয়ে যাবে 5, প্রায় 1 লাখ বাড়ি চলতে পারবে। 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইউনিটের বিচারে প্রায় 1 লাখ বাড়ি চলতে পারবে। তোমরা অবশ্যই ভিডিওটা ইউটিউবে দেখার সময় তোমাদের মোবাইলটা একটু ঘুরিয়ে নিবে অথবা লম্বালম্বি করে লেকচারটা দেখার চেষ্টা করবে। আশা করি হাতের হ্যান্ড রাইটিংটা একটু বড় হবে, মাঝে মধ্যে নিজের অজান্তে আমরা ছোট হয়ে যাই। এখন আমরা দেখবো নিউক্লিয়ার বিক্রিয়ার আরেকটি অংশ আমাদের বাকি গেছে, সেটা হলো ফিউশন রিঅ্যাকশন। ফিউশন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দুটো কাছাকাছি ঘর আগে ছোট নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস হয়, মানে দুটো হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী একটা নিউক্লিয়াস গঠন করে।
তাকে আমরা বলি ফিউশন রিঅ্যাকশন। তাহলে আমরা লিখবো যে নিউক্লিয়ার বিক্রিয়ায় তাকে ফিউশন রিঅ্যাকশন বলে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট দুইটা নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস হলো, মানে একটা হাইড্রোজেন পরমাণু প্লাস একটা ইলেকট্রন মিলে। তাহলে দেখো যদি যোগ করে দিই আমি, সিম্পলি এখানে 2 হবে, এখানে 1 হবে এবং কিছু পরিমাণ শক্তি রিলিজ হবে মাইন্ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন এবং একটা নিউট্রনের যোগফল একটা ডিউটেরন, একটা ডিউটেরন আমরা জানি হাইড্রোজেন একটা আইসোটোপ, তার ভর অবশ্যই এর চেয়ে কম হবে এবং যে ভরটা হারিয়ে যাচ্ছে সেটা শক্তিতে রূপান্তর হচ্ছে এবং এই শক্তিটা বলা হয় এরকম 2.2 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি আমরা শক্তির হিসাব করি তাহলে শক্তিটা কিভাবে হিসাব করবো, প্রথমে আমরা এখান থেকে ডেল এ বের করে নিব। সেই ডেল এ বের করার পরে আমরা ডেল ই সমান ডেল এম সি স্কোয়ার সূত্র দিয়ে এখানে বের করতে পারি। তারপর আমরা একটু দেখাই এই সমীকরণে এই ডেল এম এর মান কিভাবে আসে। তাহলে ডেল এম সমান যদি আমি সিম্পলি একটা সূত্র লিখে দিই, ডেল এম আমরা দেখতে পাচ্ছি মাস অফ হাইড্রোজেন 1H1, এটা হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি অনলি একটা প্রোটন, এটা দিস ইজ নাথিং বাট একটা প্রোটন এবং প্রোটন প্লাস এখানে একটা ইলেকট্রন আছে এগুলা প্লাস একটা নিউট্রনের ভর Mn বিয়োগ মাস অফ হচ্ছে 2H1 মানে ডিউটেরিয়ামের ভর। তাহলে এখান থেকে আমরা ডেল এম পেয়ে যাব। সেই ডেল এম পাওয়ার জন্য আমরা ডেল ই সমান ডেল এম সি স্কোয়ার সূত্রটি কাজে লাগিয়ে বের করতে পারি। এই জিনিসটা বসানো সিস্টেম দিয়ে করলাম। এখানে এককটা আসবে জুলে। জুলকে আমরা খুব সহজে 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ করে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারি। ইলেকট্রন ভোল্টে কনভার্ট এভাবেও যেমন করতে পারি। আরেকটা বলেছিলাম 1U সমান হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে যত ইউ আসে ততটা আমরা 931 দিয়ে গুণ করলেও আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। এখন আসি আমরা আরেক ধরনের বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা আর নতুন ধরনের বিক্রিয়া না গিয়ে তার চেয়ে আমরা যা পড়েছি তা একটু দেখার চেষ্টা করি। তাহলে তোমাদের অলরেডি আমরা অনেকগুলো জিনিস দেখিয়েছি। এখন আমরা দেখবো দেখি আমরা কাগজে কোনো বের করার চেষ্টা করি। ওকে, অক্সিজেন অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ প্রোটন সংখ্যা 8 এবং নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যা হচ্ছে 16। এর বন্ধন শক্তি নির্ণয়। এখানে বন্ধন শক্তি নির্ণয় আমরা সিম্পলি বলেছিলাম বাইন্ডিং এনার্জি টু ডেল এম সি স্কোয়ার। এই ডেল এমটা আমাদের বের করতে হবে। ডেল এমটা আমরা কিভাবে বের করবো? ভেরি ইজি। ডেল এম সমান এখানে গঠনকারী নিউক্লিয়াস গুলো নিউক্লিয়ন গুলো ভরের যোগফল থেকে আমরা অক্সিজেনের নিউক্লিয়াসের ভরটা বের করবো। তাহলে আমার সূত্রটা ছিল Z ইন্টু MH। MH বলেছিলাম আমরা, এটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ রূপ। MH না লেখা আমি Z ইন্টু MP লিখতে পারি। ZMP প্লাস N হচ্ছে কি নিউট্রনের মোট সংখ্যা N বিয়োগ mass of this nucleus into C square। এইভাবে আমরা লিখতে পারি। আমরা জানি এখানে Z হচ্ছে 8টা, এর একটা প্রোটনের ভর হচ্ছে 1.0072 প্লাস এখানে 8টা হচ্ছে নিউট্রন ইনটু 1.0086 সবগুলো ইউএ অ্যাটমিক মাস ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট এককে লিখছি কিন্তু। তাহলে এই যোগফল থেকে আমরা কি করব? এই ওয়ার্ডটা হচ্ছে 15.99 ইউ বলা যায় ইনটু সি স্কয়ার। এখান থেকে যে মানটা পাবো এখানে এই যে এখানে করার পরে বিয়োগটা করার পরে এখানে যে ইউ আসবে, এত ইউ আসবে, তাহলে এত ইউ কে কি করতে হবে আমাদের? অবশ্যই এত ইউ ইন্টু 6 × 10⁻27 কে যদি কনভার্ট করে 3 × 10⁻8 স্কোয়ার করলে যে এককটা আসবে সেটা হচ্ছে কি জুল এককে আসবে। সেই জুল এককে আমরা কি করতে পারি? 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারি। এবং এই মানটা এখানে যে মানটা পাওয়া যাবে যত ইলেকট্রন ভোল্ট, সেই মানটাকে যদি আমরা কি করি 60 দিয়ে ভাগ করি তাহলে এটা অবশ্যই 7.2
5 এর কাছাকাছি আসবে। এখানে যে বাইন্ডিং এনার্জিটা পাওয়া যাবে সেই বাইন্ডিং এনার্জি মানটাকে যদি আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার হিসাব করলে এখানে যে মানটা পাবো বলছিলাম এবিবি, সেটাকে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, এটা অবশ্যই 7.5 এর কাছাকাছি থাকবে। যদি 7.5 এর কাছাকাছি থাকে তাহলে বুঝবো আমাদের প্রবলেম ঠিক আছে, নাহলে আমাদের প্রবলেম ঠিক নেই। এখন আমরা এ ধরনের আরো দুটা তোমাদের এসডব্লিউ দিয়ে দিব। দেখো আমরা বলছি 222 আর 18 এর 1 নম্বর বন্ধন শক্তি বের করো, আর বন্ধন শক্তি পার নিউক্লিয়ন বের করো। এটা একটা ভালো করে করার চেষ্টা করবে। আরেকটা এসডব্লিউ, নিউক্লিয়ার রিঅ্যাকশন দিয়ে তোমাদের এসডব্লিউ দিব। এমন একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে 27 অ্যালুমিনিয়াম 13 প্লাস 4 হিলিয়াম দ্বারা আঘাত করলে এটা কনভার্ট হবে 30 SI 14 প্লাস 181 প্লাস ডেল ই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ডেল ই এর মান বের করো। এটাই তোমাদের এই দুটো হলো তোমাদের এসডব্লিউ। এখানে নিশ্চয়ই তোমার এই বলটা দেওয়া থাকতে হবে, এই বলটা দেওয়া থাকতে হবে, এই বলটা দেওয়া থাকতে হবে, এই বলগুলো জানতে হবে। তোমরা এই বলগুলো ডিটারমাইন করার ক্ষেত্রে শাহজাহান তপন স্যারের তোমাদের একটা চার্ট, সেই চার্টটা তোমরা ফলো করবে। সেটা আমরা লিখে দিই, তপন স্যারের 602 পৃষ্ঠার চার্ট সারণী অনুসরণ করবে, তাহলে বলগুলো এখানে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে।